বিএনপি হচ্ছে জন্মগতভাবে একটা মুনাফিকের দল। এই মুনাফিকের দল বারবার মুনাফিকি করে ক্ষমতায় আসে, কিন্তু তারা যে কথা দেয় সে কথা তারা রাখে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখান থেকে আন্দোলনের উৎপত্তি হয়, যেখান থেকে এর পূর্বের ফ্যাসিবাদ এই ক্ষুদ্র আন্দোলনের মাধ্যমেই তার তক্ততাউস নড়ে গিয়েছিল এবং ছোট্ট এই অনশন এরপরে বড় বিস্ফোরণ এবং এর মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী কাঠামো কিন্তু ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছিল। কথাবার্তা পরিষ্কার, যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। চুল পরিমাণ ছাড় দেব না। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়ে তারা শুরু হয়েছে। রাজার ছেলে রাজা হবে। আমার একজন শ্রমিক ভাইয়ের ছেলে কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার পথে কোনো নিষেধাজ্ঞা আছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ইতিমধ্যে দেশের ভেতর আন্দোলন নতুন করে দানা বাড়ছে। বিএনপি গণরায়কে একেবারে টুড়ি মেরে প্রত্যাখ্যান করছে। বলতে গেলে গণভোটকে তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে, জুলাইকে মানছে না, কোনো কিছু না। বলতে তারা নতুন করে আরেকটা স্বৈরাচার হয়ে ওঠার খায়াস জন্মাইছে। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আপনারা কিছু ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন। এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে, চলুন আমরা সেই বিষয়গুলো দেখে আসি। বিএনপি হচ্ছে জন্মগতভাবে একটা মুনাফিকের দল। এই মুনাফিকের দল বারবার মুনাফিকি করে ক্ষমতায় আসে, কিন্তু তারা যে কথা দেয় সে কথা তারা রাখে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখান থেকে আন্দোলনের উৎপত্তি হয়, যেখান থেকে এর পূর্বের ফ্যাসিবাদ এই ক্ষুদ্র আন্দোলনের মাধ্যমেই তার তক্ততাউস নড়ে গিয়েছিল এবং ছোট্ট এই অনশন এরপরে বড় বিস্ফোরণ এবং এর মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী কাঠামো কিন্তু ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছিল। সেই শাহবাগের পাশে এই রাজু চত্বরে আমাদের যে সকল ভাইয়েরা আজকে অনশনে বসেছে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই অনশনের সাথে সম্পূর্ণ একাত্মতা আমরা পোষণ করছি। বিএনপি হচ্ছে জন্মগতভাবে একটা মুনাফিকের দল। এই মুনাফিকের দল বারবার মুনাফিকি করে ক্ষমতায় আসে, কিন্তু তারা যে কথা দেয় সে কথা তারা রাখে না। এর আগে আপনারা দেখেছেন 96 সালে তারা যখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বেনিফিশিয়ারি হয়ে ক্ষমতায় এসে সেই তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে একচেটিয়া দলীয় অধীনে নির্বাচন দিয়েছিল। 18 দিনও তারা পরবর্তীতে টিকতে পারে নাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে তাদের লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছিল। সেই বিএনপি যখন নির্বাচনের আগে তারা গণভোটের কথা বলেছিল, গণভোটে হ্যাঁ রায়ের পক্ষে তাদের চেয়ারপারসন ক্যাম্পেইন করেছে, কিন্তু এই হ্যাঁ ভোটের রায় এখন বাস্তবায়নের ক্ষেত্রে তাদের গড়িমসি সংসদের অধিবেশনে নির্ধারিত 3 মাসের সময়সীমা ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে, কিন্তু তারা এতে কর্ণপাত করছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই দলটা তাদের এই নেফাকি চরিত্রের কারণেই এই বাংলাদেশের মানুষের কাছে একদিন ধরা খাবে অথবা ধ্বংস হবে। আপনারা জানেন যে এই দলের উৎপত্তি হয়েছে এই গণভোটের মাধ্যমে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল তখন সেনা শাসন চলছিল। এই সেনা শাসন এবং জিয়াউর রহমানের শাসনের বৈধতার জন্যই তখন তিনি গণভোট দিয়েছিলেন। সেই গণভোটে জিয়াউর রহমান নীতি আদর্শের প্রতি যারা একমত তাদেরকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলা হয়েছিল। বাংলাদেশের তৎকালীন সময় অধিকাংশ মানুষই ছিল অর্ধশিক্ষিত অথবা অশিক্ষিত বা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষ। এই মানুষগুলো জিয়াউর রহমানের নীতি আর আদর্শ কি এগুলো পড়ে তাকে গণভোট দেয় নাই, কিন্তু জিয়াউর রহমানের পক্ষে তারা রায় দিয়েছিল, তার শাসনের বৈধতা দিয়েছিল। তার পরবর্তীতে এই দলটি এই জিয়াউর রহমানের হাতেই বিএনপির গঠন হয়েছে। অর্থাৎ গণভোটের মাধ্যমেই যে দলের উৎপত্তি, সেই দলটি এই গণভোটকে অস্বীকার করছে। পৃথিবীর ইতিহাসে গণভোটের রায় দেওয়ার পরে জনগণের এই রায়কে না মেনে এরপরে শাসন কার্য পরিচালনা করার দ্বিতীয় কোনো নজির আর খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশেই সম্ভবত এমনই একটা কপাল খারাপ এই বাংলাদেশের জনগণের, যে যারাই ক্ষমতায় আসে তারাই হচ্ছে ক্ষমতার মোহে মসনদে বসে মনে করে এই ক্ষমতা তাদেরকে কুক্ষিগত করে রাখতে পারবে, চিরস্থায়ী তারা থাকতে পারবে। মোল্লা রুসিলায় সিন্নি খাইলো, কিন্তু মোল্লা এখনো পর্যন্ত চিনতে পারলো না যে জুলাই বিপ্লবীরা শহীদেরা, এখানে শহীদের মায়েরা উপস্থিত হয়েছে। আমি দেখতে পেয়েছি এখানে জুলাই আহত যারা ছিল, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে লন্ডন থেকে এসে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে শিলং থেকে ফেরত আসার সুযোগ পাচ্ছে, যার কারণে তার বংশের অন্য ছেলে তাদের স্ত্রীরা এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলো আবার দখল করে রেখেছে।
তাদের মনে রাখা উচিত ছিল এই জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে। যাদের কথা ছিল এই সমাজে আর কোনো বৈষম্য থাকবে না, চাকরি কোটার ভিতরে কোটা প্রথা থাকবে না, চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকবে, কোনো মামা খালুর জোরে আর কোনো চাকরি হবে না। কিন্তু সেই আন্দোলন যখন সরকার পতনে রূপ নিল এবং তার বেনিফিশিয়ারি হয়ে বর্তমান সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসার পরে আমরা ভেবেছিলাম যে সংসদে বসে তারা তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করবে। দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতনের শিকার তাদের লোকজন গুম হয়েছে, এখনো পর্যন্ত ইলিয়াস আলীর কোনো সন্ধান নাই। অসংখ্য মানুষ গুমের শিকার হয়ে আর তারা বাড়িতে ফেরে নাই, কিন্তু সেই গুম অধ্যাদেশ তারা বাতিল করেছে। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ যেটা, সেই অধ্যাদেশ তারা সংসদে উত্থাপন করে নাই। সেই অধ্যাদেশটি নিয়ে তারা কোনো কথা বলে না। তারা মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে তাদের অবস্থা হচ্ছে তারা এটাকে উত্থাপন করছে না, তারা এটাকে বাতিল করতে চায়। গণভোটের অধ্যাদেশ বাতিল করতে চায়। স্বাধীন বিচার বিভাগ তারা চায় না, অথচ এই বিচার বিভাগের মাধ্যমেই তাদের অসংখ্য নেতাকর্মীকে জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। কিন্তু বিএনপি হচ্ছে কারো কাছে মুসলেখা দিয়ে তারা হচ্ছে এই ক্ষমতায় বর্তমানে বসেছে। আমরা দেখতে পাচ্ছি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কোনো কথাবার্তা বলে না, আর একজন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়েছে। আমি আবার দেখলাম যে উইকিপিডিয়াতে ওই ডিফ্যাক্টো প্রধানমন্ত্রীর নামের পাশেই বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি লেখা ছিল, এটা আবার পরে সংশোধন করা হয়েছে। দেশের জনগণ এইগুলা দেখে হতবাক হয়ে গিয়েছে। দেশের রাষ্ট্রপ্রধানের কাছে যার উপরে আস্থা রেখে তিনি দীর্ঘদিন জুলুম নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে অবস্থান করেছিলেন, জনগণ চেয়েছিল তিনি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন, কিন্তু সে আজ সকল প্রকার জুলুমের চুল পরিমাণ ছাড় দেব না। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায় তারা শুরু হয়েছে। রাজার ছেলে রাজা হবে। আমার একজন শ্রমিক ভাইয়ের ছেলে কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার পথে কোনো নিষেধাজ্ঞা আছে? বিগত নির্বাচনে জাতিকে আমরা বলেছিলাম নেতৃত্ব আমরা তরুণ এবং যুবকদের হাতে তুলে দিতে চাই। আপনারা দেখবেন জামাতে ইসলামী থেকে যারা বিভিন্ন জায়গায় আমাদের ক্যান্ডিডেট হয়েছিলেন তাদের শতকরা 70% বয়স হচ্ছে 42 বছরের নিচে। আমরা তার প্রমাণ রেখেছি। আর আজকেও এই সম্মেলনের মধ্য দিয়ে একজন যুবকের হাতে আমরা মূল চাবিটা তুলে দিলাম। আমরা চাই যৌবনের এই শক্তিটা জাতি গঠনের কাজে লাগবে। আমাদের এই বয়সে যতটুকু পেরেছি আমরা দিয়েছি, এখন পতাকা আমরা যুবকদের হাতে তুলে দিতে চাই। তারা এই পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই দিনে সরকারের কাছে আমার স্পষ্ট দাবি, শ্রমিকরাও এই সমাজের নাগরিক, ভোট শ্রমিকরাও আমাদেরকে দেয়, আপনাদেরকেও দিয়েছে। সুতরাং শ্রমিকদের সব বিষয় মালিকদের ঘাড়ের উপর ফেলে দিবেন না, রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে। মালিকরা ইনসাফের ভিত্তিতে তাদের যা করণীয় তা করবে, বাকিটা রাষ্ট্রকে শেয়ার করতে হবে। শ্রমগণ এলাকায় কোনো বিশেষায়িত হসপিটাল নাই, দুই একটা সাধারণ হাসপাতাল থাকলেও সেইগুলা চাহিদার তুলনায় কিছুই না। আমরা দাবি করব শ্রমগণ এলাকাগুলোতে অবশ্যই মানসম্মত সাধারণ হাসপাতাল যেমন থাকবে, তেমন বিশেষায়িত হাসপাতালও সরকারকে গড়ে তুলতে হবে এবং শ্রমিকদের চিকিৎসা সঙ্গতভাবে এর ব্যয়ভার সরকার এবং মালিক পক্ষকে শেয়ার করে বহন করতে হবে। কারণ শ্রমিকদেরকে যা বেতন ভাতা দেওয়া হয় তা দিয়ে পেটের জোগানি হয় না, চিকিৎসার খরচ বাঁচাবে করতে। পাশাপাশি শ্রমিকদের সন্তানদেরকে মানুষ করার, শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিপূর্ণভাবে শুধু সরকারকেই নিতে হবে। মালিকের ছেলে মালিক হবে, শ্রমিকের ছেলে মালিক হবে না। রাজার ছেলে রাজা হবে। আমার একজন শ্রমিক ভাইয়ের ছেলে কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার পথে কোনো নিষেধাজ্ঞা আছে? আমরা চাই সেই শ্রমিক বন্ধুটি ভাইটির ঘর থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। সেই শিক্ষা, সেই পরিবেশ সরকারকে, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। মুক্তির ময়দানে লড়াই হবে। আমাদের অধিকার, জনগণের অধিকার
আবার পায়ের তলায় পিষ্ট করার পায় তারা শুরু হয়েছে। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানের জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। সেই আন্দোলনে অতীতের মতো গৌরবময় ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসার আহ্বান আপনাদের মাধ্যমে আমি গোটা শ্রমিক সমাজের কাছে রাখলাম। ইনশাআল্লাহ মুক্তির ময়দানে, আন্দোলনে, জনগণের মুক্তির লড়াইয়ে আবার দেখা হবে।